নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি রাজশেখর বসুর লেখা গল্প লক্ষ্মীর বাহন। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প লক্ষ্মীর বাহন। 7 বছর পরে মুচুকুন্দ রায় আলিপুর জেল থেকে খালাস পেলেন। তাকে নিতে এলেন শুধু তাঁর শালা তারাপদবাবু, দুই ছেলের কেউ আসেনি। মুচুকুন্দ যদি বিপ্লবী বা কংগ্রেসী আসামি হতেন তবে ফটকের সামনে আজ অভিনন্দনকারীর ভিড় লেগে যেত। ফুলের মালা, চন্দনের ফোঁটা, জয়ধ্বনি কিছুরই অভাব হতো না। যদি তিনি জেলে যাবার আগে প্রচুর টাকা সরিয়ে রাখতে পারতেন, উকিল ব্যারিস্টার যদি তাকে চুষে না ফেলতো, তাহলে অন্তত আত্মীয় বন্ধুরা আসতেন। কিন্তু নিঃস্ব অরাজনীতিক জেল ফেরত লোককে কেউ দেখতে চায় না। ভালোই হলো, মুচুকুন্দবাবু মুখ দেখাবার লজ্জা থেকে বেঁচে গেলেন। জেল থেকে বেরিয়ে তিনি বাড়ি গেলেন না, কারণ বাড়িই নেই, বিক্রি হয়ে গেছে। তিনি তার শালার সঙ্গে একটা ভাড়াটে গাড়িতে চড়ে সোজা হাওড়া স্টেশনে এলেন। সেখানে তার স্ত্রী মাতঙ্গী দেবী অপেক্ষা করছিলেন। তারপর দুপুরের ট্রেনে তারা কাশী রওনা হলেন। অতঃপর স্বামী স্ত্রী সেখানেই বাস করবেন। মাতঙ্গী দেবীর হাতে যে টাকা আছে তাতেই কোনো রকমে চলে যাবে। মুচুকুন্দবাবুর এই পরিণাম কেন হলো? এদেশের অসংখ্য কৃতকর্মা চতুর লোকের যে নীতি, মুচুকুন্দরও তাই ছিল। যুধিষ্ঠির বোধহয় একেই মহাজনের পন্থা বলেছেন। এদের একটি অলিখিত ধর্মশাস্ত্র আছে, তাতে বলে বৃহৎ কাষ্ঠে যেমন সংসর্গ দোষ হয় না, তেমনি বৃহৎ বা বহুজনের ব্যাপারে অনাচার করলে অধর্ম হয় না। রাম শ্যাম যদুকে ঠকানো অন্যায় হতে পারে, কিন্তু গভর্নমেন্ট, মিউনিসিপ্যালিটি, রেলওয়ে বা জনসাধারণকে ঠকালে সাধুতার হানি হয় না। যদি বা কিঞ্চিত অপরাধ হয় তবে ধর্মকর্ম আর লোক হিতার্থে কিছু দান করলে সহজেই তা খণ্ডন করা যেতে পারে। বণিকের একটি নাম সাধু, পাকা ব্যবসাদার মাত্রেই পাকা সাধু। মুচুকুন্দর দুর্ভাগ্য এই যে তিনি শেষ রক্ষা করতে পারেননি, দৈব তার পিছনে লেগেছিল। দুর্দশাগ্রস্ত মুচুকুন্দবাবু আজকাল কি করছেন তা জানবার আগ্রহ কারও থাকতে পারে না, কিন্তু এককালে তার খুঁটি নাটি সমস্ত খবরের জন্য লোকে উৎসুক হয়ে থাকত। তার নাম ডাকের সীমা ছিল না। প্রাতঃস্মরণীয় রাজর্ষি মুচুকুন্দ, ভারত জ্যোতি, বঙ্গচন্দ্র কলিকাতা, ভূষণ মুচুকুন্দ, এই সব ভক্তদের মুখে শোনা যেত। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলতেন, ধন্য শ্রী মুচুকুন্দ, যার কীর্তিতে কুল পবিত্র হয়েছে, জননী কৃতার্থা হয়েছেন, বসুন্ধরা পুণ্যবতী হয়েছেন। বিজ্ঞ লোকেরা বলতেন, বাহাদুর বটে মুচুকুন্দ, কংগ্রেস, হিন্দু মহাসভা, মুসলিম লীগ আর গভর্নমেন্ট সর্বত্রই ওর খাতির। ভদ্রলোক বাঙালির মুখ উজ্জ্বল করেছেন। উনি একাই সমস্ত মারোয়াড়ি, গুজরাটি, পার্সি আর পাঞ্জাবির কান কাটতে পারেন। লাট, মন্ত্রী, পুলিশ সবাই ওর মুঠোর মধ্যে। বখাটে ছেলেরা বলতো, মুচুর মতন মানুষ হয় না মাইরি, চাইবা মাত্র আমাদের সর্বজনীনের জন্য 500 টাকা ঝাড়াকসে ঝেড়ে দিলে। সেই 8-10 বছর আগেকার খ্যাতনামা উদ্যোগী পুরুষ সিংহের কথা এখন বলছি। মুচুকুন্দ রায়ের প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড মোটর, প্রকাণ্ড পত্নী। তিনি নিজে একটু বেঁটে আর পেট মোটা, কিন্তু তার জন্য তার আত্মসম্মানের হানি হয়নি। বন্ধুরা বলতেন তার চেহারার সঙ্গে নেপোলিয়নের খুব মিল আছে। ইংরেজ, জার্মান, মার্কিন প্রভৃতির খ্যাতি শোনা যায় যে
তারা সব কাজ নিয়ম অনুসারে করে, কিন্তু মুচুকুন্দু তাদের হারিয়ে দিয়েছেন। সদ্য অয়েল করা দামি ঘড়ির মতন সুনিয়ন্ত্রিত মসৃণ গতিতে তার জীবনযাত্রা নির্বাহ হয়। অন্তরঙ্গ বন্ধুরা পরিহাস করে বলেন, তার কাছে দাঁড়ালে চিকচিক শব্দ শোনা যায়। আরও আশ্চর্য এই যে ইহকাল আর পরকাল দুদিকেই তার সমান নজর আছে। তবে ধর্মকর্ম সম্বন্ধে তিনি নিজে মাথা ঘামান না, তার পত্নীর আজ্ঞাই পালন করেন। প্রত্যহ ভোর 5টার সময় মুচকুন্দুর ঘুম ভাঙে। সেই সময়ে একজন মাইনে করা বৈরাগী রাস্তায় দাঁড়িয়ে তাকে 5 মিনিট হরিনাম শোনায়। তারপর প্রাতঃকৃত্য সারা হলে একজন ডাক্তার তার নাড়ির গতি আর ব্লাড প্রেশার দেখে বলে দেন আজ সমস্ত দিনে তিনি কতখানি ক্যালোরি, প্রোটিন, ভিটামিন প্রভৃতি উদরস্থ করবেন এবং কতটা পরিশ্রম করবেন। 7টা থেকে 8:30 পর্যন্ত পুরুত ঠাকুর চণ্ডীপাঠ করেন। মুচুকুন্দ কাগজ পড়তে পড়তে চা খেতে খেতে তা শোনেন। তারপর নানা লোক এসে তার নানা রকম ছোটখাটো বেনামি কারবারের রিপোর্ট দেয়, যেমন রিকশো, ট্যাক্সি, লরি, হোটেল, দেশি মদের এবং আফিম, গাঁজা, ভাং, চরসের দোকান ইত্যাদি। বেলা 9টার সময়ে একজন মেদিনীপুরি নাপিত তাকে কামিয়ে দেয়। তারপর 2জন বেনারসি হাজাম তাকে তেল মাখিয়ে আপাদমস্তক চটকে দেয়, যাকে বলে দলাই-মলাই বা ম্যাসেজ। 10টার সময়ে একজন ছোকরা ডাক্তার তার প্রস্রাব পরীক্ষা করে ইনসুলিন ইঞ্জেকশন দেয়। তারপর মুচুকুন্দ চব্য-চস্য লেজ্জ পেয়েও ভোজন করে বিশ্রাম করেন এবং 11:15টায় প্রকাণ্ড মোটরে চড়ে তার অফিসে হাজির হন। বড় বড় ব্যবসা সংক্রান্ত কাজ মুচুকুন্দ তার অফিসেই নির্বাহ করেন। অনেক লিমিটেড কোম্পানির ম্যানেজিং এজেন্সি তার হাতে। কাপড় কল, চটকল, চা বাগান, কয়লার খনি, ব্যাংক, ইন্স্যুরেন্স ইত্যাদি। তাছাড়া তিনি কন্ট্রাক্টারিও করেন। কাজ শেষ হলে তিনি মোটরে চড়ে একটু বেড়ান এবং ঠিক 6টার সময় বাড়িতে ফেরেন। তারপর কিঞ্চিত জলযোগ করে তার ড্রয়িং রুমের ইজি চেয়ারে শুয়ে পড়েন। তার অনুগত বন্ধু আর হিতৈষীরাও একে একে উপস্থিত হন। এই সময়ে ভক্তিরত্ন মশাই আধ ঘন্টা ভাগবত পাঠ করেন। মুচুকুন্দ গল্প করতে করতে তা শোনেন। মুচুকুন্দর ধনভাগ্য, যশোভাগ্য, পত্নীভাগ্য সবই ভালো, কিন্তু ছেলে দুটো তাকে নিরাশ করেছে। বড় ছেলে লক্ষা, ভালো নাম লক্ষ্মীনাথ, কুসঙ্গে পড়ে অধঃপাতে গেছে। দুবেলা বাড়িতে এসে তার মায়ের কাছে খেয়ে যায়, তারপর দিন রাত কোথায় থাকে কেউ জানে না। মুচুকুন্দ বলেন, ব্যাটা 1 নম্বর গর্ভস্রাব। ছোট ছেলে সরা, ভালো নাম সরস্বতীনাথ, লেখাপড়া শিখেছে, কিন্তু কলেজ ছেড়েই ঝাঁকড়া চুল আর জুলফি রেখে আল্ট্রা আধুনিক সুপার দুর্বোধ্য কবিতা লিখছে। অনেক চেষ্টা করেও মুচুকুন্দ তাকে অফিসের কাজ শেখাতে পারেননি। অবশেষে হতাশ হয়ে বলেছেন, যা বেটা, 2 নম্বর গর্ভস্রাব, কবিতা চুষেই তোকে পেট ভরাতে হবে। মুচুকুন্দর শালা তারাপদই তার প্রধান সহায়, একটু বোকা কিন্তু বিশ্বস্ত কাজের লোক। মুচুকুন্দ গৃহিণী মাতঙ্গী দেবী লম্বা চওড়া বিরাট মহিলা। হিংসুটে মেয়েরা বলে একখানা 1 গাড়ি মহিলা। যেমন কর্মিষ্ঠা তেমনি ধর্মিষ্ঠা। আধুনিক ফ্যাশন আর চালচলন তিনি 2 চক্ষে দেখতে পারেন না। ধর্মকর্ম ছাড়া তার অন্য কোনো শখও নেই। কেবল নিমন্ত্রণে যাবার সময়ে 1 গা ভারী ভারী গহনা আর ন্যাপথলিন সুবাসিত বেনারসি পরেন। তিনি স্বামীর সব কাজের খবর রাখেন এবং ধনবৃদ্ধি পাপ ক্ষয় যাতে সমান তালে চলে সে বিষয়ে সতর্ক থাকেন। মুচুকুন্দ যদি অর্থের জন্য কোনো কুকর্ম করেন তবে মাতঙ্গী বাধা দেন না, কিন্তু পাপ খণ্ডনের জন্য স্বামীকে গঙ্গা স্নান করিয়ে আনেন। তেমন হলে সস্তয়ন আর ব্রাহ্মণ ভোজনও করান। মুচুকুন্দর অট্টালিকায় 12 মাসে 13 পার্বণ হয়। পুরুত ঠাকুরের জিম্মায়
গৃহদেবতা নারায়ণশিলাও আছেন, কিন্তু মাতঙ্গীর সবচেয়ে ভক্তি লক্ষ্মী দেবীর ওপর। তার পূজার ঘরটি বেশ বড়, মার্বেলের মেঝে, দেওয়ালে নকশা কাটা মিন্টন টালি, লক্ষ্মীর চৌকির ওপর আলপনাটি একজন বিখ্যাত চিত্রকরের আঁকা। ঘরের চারিদিকের দেওয়ালে অনেক দেবদেবীর ছবি ঝুলছে এবং উঁচু বেদির ওপর একটি রূপোর তৈরি মাদ্রাজি লক্ষ্মী মূর্তি আছে। মাতঙ্গী রোজ এই ঘরে পুজো করেন, বৃহস্পতিবারে একটু ঘটা করে করেন। সম্প্রতি তার স্বামীর কারবার ভালো তেমন চলছে না, সেজন্য মাতঙ্গী পুজোর আড়ম্বর বাড়িয়ে দিয়েছেন। আজ কোজাগরী পূর্ণিমা। মুচুকুন্দ সব কাজ ছেড়ে দিয়ে সহধর্মিনীর সঙ্গে ব্রত পালন করছেন। সমস্ত রাত দুজনে লক্ষ্মীর ঘরে থাকবেন। মাতঙ্গী মোটেই ঘুমোবেন না। স্বামীকেও কড়া কফি আর চুরুট খাইয়ে জাগিয়ে রাখবেন। শাস্ত্র মতে এই রাত্রে জুয়া খেলতে হয়, সেজন্য মাতঙ্গী পাশা খেলার সরঞ্জাম আর বাজি রাখবার জন্য শখানিক টাকা নিয়ে বসেছেন। মুচুকুন্দ নিতান্ত অনিচ্ছায় পাশা খেলছেন, ঘন ঘন হাই তুলছেন আর মাঝে মাঝে কফি খাচ্ছেন। রাত 12টার সময়ে পূর্ণিমার চাঁদ আকাশের মাথার উপর উঠল। ঘরে 5টা ঘিয়ের প্রদীপ জ্বলছে এবং খোলা জানালা দিয়ে প্রচুর জ্যোৎস্না আসছে। মুচুকুন্দ আর মাতঙ্গী দেখলেন জানালার বাইরে একটা বড় পাখি নিঃশব্দে ঘুরে ঘুরে উড়ে বেড়াচ্ছে। তার ডানায় চাঁদের আলো পড়ে ঝকমক করে উঠছে। মাতঙ্গী জিজ্ঞাসা করলেন, কি পাখি ওটা? মুচুকুন্দ বললেন, পেঁচা মনে হচ্ছে। পাখিটা হঠাৎ হু হু হুম হু হু হুম শব্দ করে ঘরে ঢুকে লক্ষ্মীর মূর্তির নিচে স্থির হয়ে বসল। মুচুকুন্দ তাড়াতে যাচ্ছিলেন, মাতঙ্গী তাকে থামিয়ে দিয়ে বললেন, খবরদার, অমন কাজ করো না, দেখছো না মা লক্ষ্মীর বাহন এসেছেন। এই বলে তিনি গলবস্ত্র হয়ে প্রণাম করলেন। তাঁর দেখা দেখি মুচুকুন্দও করলেন। পেঁচা মাথা নেড়ে মাঝে মাঝে হু হু হুম শব্দ করতে লাগলো। লক্ষ্মী পেঁচা তাতে সন্দেহ নেই, কারণ মুখটি সাদা, পিঠে সাদার উপর ঘোর খয়েরি রঙের ছিট। কাল পেঁচা নয়, কুটুরে পেঁচাও নয়, যদিও আওয়াজ কতকটা সেই রকম। পেঁচার ডাক সম্বন্ধে পণ্ডিতগণের মতভেদ আছে। সংস্কৃতে বলে ঘুৎকার, ইংরেজিতে বলে হুট। শেক্সপিয়ার লিখেছেন টু হুইট টু হুট। মদনমোহন তর্কালঙ্কার তার শিশু শিক্ষায় লিখেছেন ছোট ছেলের কান্নার মতন। যোগেশচন্দ্র বিদ্যানিধি মহাশয়ের মতে কাল পেঁচা কুক 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 অথবা করুণ শব্দ করে, কুটুরে পেঁচা কেচা 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 রব করে, হুতুম পেঁচা হুম হুম করে। লক্ষ্মী পেঁচার বুলি তিনি লেখেননি। মুচুকুন্দর গৃহাগত পেঁচাটির ডাক শুনে মনে হয় যেন দেওয়ালের ফুটো দিয়ে ঝোড়ো হাওয়া বইছে। মাতঙ্গী একটি রূপোর রেকাবিতে কিছু লক্ষ্মী পুজোর প্রসাদ রেখে পেঁচাকে নিবেদন করলেন। অনেকক্ষণ নিরীক্ষণ করে পেঁচা একটু ক্ষীর আর ছানা খেলে, বাদাম পেস্তা আঙুর ছুলে না। মুচুকুন্দ বললেন, মাংসাশী প্রাণী, যদি পুষতে চাও তো আমিষ খাওয়াতে হবে। মাতঙ্গী বললেন, কাল থেকে মাগুর মাছ আর কচি পাঁঠার ব্যবস্থা করব। পেঁচা মহা সমাদরে বাড়িতেই রয়ে গেল। মুচুকুন্দ তাকে কাকাতুয়ার মতন দাঁড়ে বসাবেন স্থির করে পায়ের রূপোর শিকল বাঁধতে গেলেন, কিন্তু লক্ষ্মীর বাহন চিৎকার করে তার হাতে ঠুকরে দিলে। তারপর থেকে সে যথেচ্ছাচারী মহামান্য কুটুম্বের মতো বাস করতে লাগলো। লক্ষ্মী পুজোর ঘরেই সে সাধারণত থাকে, তবে মাঝে মাঝে অন্য ঘরেও যায় এবং রাত্রে অনেকক্ষণ বাইরে ঘুরে বেড়ায়, কিন্তু পালাবার চেষ্টা মোটেই করে না। বাড়ির চাকরেরা খুশি নয়, কারণ পেঁচা সব ঘর নোংরা করছে। মাতঙ্গী সবাইকে শাসিয়ে দিয়েছেন, খবরদার, পেঁচা বাবাকে যে গাল দেবে তাকে ঝাঁটা মেরে বিদায় করব। পেঁচার আগমনের সঙ্গে সঙ্গে মুচুকুন্দবাবুর কারবারের উন্নতি দেখা গেল। 12-13 বছর আগে
তিনি তার দূর সম্পর্কের ভাই পঞ্চানন চৌধুরীর সঙ্গে কন্ট্রাক্টারি আরম্ভ করেন। যুদ্ধ বাঁধলে এরা বিস্তর গরু, ভেড়া, ছাগল, শুয়োর এবং চাল, ডাল, ঘি, তেল ইত্যাদি সরবরাহের অর্ডার পান। তাতে বহু লক্ষ টাকা লাভও করেন। তারপর দুজনের ঝগড়া হয়। এখন পঞ্চানন আলাদা হয়ে শেঠ কৃপারাম কচালুর সঙ্গে কাজ করছেন। গত বছর মুচুকুন্দ মিলিটারি ঠিকাদারিতে সুবিধা করতে পারেননি। কৃপারাম আর পঞ্চাননই সমস্ত বড় বড় অর্ডার বাগিয়েছিলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, পেঁচা আসবার পরদিনই মুচুকুন্দ টেলিগ্রাম পেলেন যে তার 10,000 মণ ঘিয়ের টেন্ডারটি মঞ্জুর হয়েছে। এখন আর কোনো সন্দেহ রইল না যে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে স্বয়ং তার বাহনটিকে পাঠিয়ে দিয়েছেন। যতদিন মুচুকুন্দ তার পক্ষপুটের আশ্রয়ে থাকবেন, ততদিন কৃপারাম আর পঞ্চানন কোনো অনিষ্ট করতে পারবে না। 3 দিন পরে কৃপারাম কচালু সকালবেলা মুচুকুন্দ বাবুর সঙ্গে দেখা করতে এলেন। মুচুকুন্দ বললেন, আসুন আসুন শেঠজি, আজ আমার কি সৌভাগ্য যে আপনার দর্শন পেলুম। হুকুম করুন, কি করতে হবে? কাষ্ঠ হাসি হেসে কৃপারাম বললেন, আপনাকে হুকুম করবার আমি কে বাবু সাহেব? আপনি হচ্ছেন কলকাতা শহরের মাথা। আমি এসেছি খবর জানতে। আপনার এখানে একটি উল্লু আছে? মুচুকুন্দ বললেন, উল্লুক? একটি কেন, দুটি আছে। আমার ছেলে দুটোর কথা বলছেন তো? আরে রাম কহো, উল্লুক নয়, উল্লু, যাকে বলে পেচ। ও, স্ক্রু? সে তো হার্ডওয়্যারের দোকানে পাবেন দেদার। আহা, সে পেচ নয়, চিড়িয়া পেচ। তাকে আমরা উল্লু বলি। রাতে চুপচাপ উড়ে বেড়ায়, চুহা কবুতর মেরে খায়। ও, পেঁচা? তাই বলুন। হ্যাঁ, একটা পেঁচা কদিন থেকে এখানে দেখছি বটে। কৃপারাম হাত জোড় করে বললেন, বাবু সাহেব, ওই পেঁচা আমার পোষা। শ্রীমতীজি মানে আমার ঘরওয়ালি ওকে খুব প্যার করেন। আপনি রেখে কি করবেন? আমার চিড়িয়া আমাকে দিয়ে দিন। মুচুকুন্দ চোখ কপালে তুলে বললেন, আপনার পোষা চিড়িয়া তবে এখানে এলো কি করে? পিঁজরায় রাখতেন না? ও পিঁজরায় থাকে না বাবুজি। 1 বছর আগে আমার বাড়িতে ছাতে এসেছিল। সেখানে একটা কবুতরকে মার ডাললে। আমি তাড়া করলে আমার কোঠির হাথায় যে হাম গাছ আছে তাতে চড়ে বসলো। সেখানেই থাকতো। শ্রীমতীজি তাকে খানা দিতেন। সেখান থেকে এখানে পালিয়ে এসেছে। এখন দয়া করে আমাকে দিয়ে দিন। মুচুকুন্দবাবু সহাস্যে বললেন, শেঠজি, মহাত্মা গান্ধী স্বাধীনতার জন্য এত লড়ছেন, তবু এখনো আমরা ইংরেজের গোলাম হয়ে আছি। কিন্তু জংলি পাখি কারো গোলাম নয়। ওই পেঁচা মর্জি মাফিক কিছুদিন আপনার আম গাছে ছিল, এখন আমার বাড়িতে এসেছে। ও কারো পোষা নয়, স্বাধীন পক্ষী, আজাদ চিড়িয়া। 2 দিন পরে হয়তো তেলারাম পিছল চাঁদের গদিতে যাবে, আবার সেখান থেকে আলী ভাই সালেজির কোটিতে হাজির হবে। ও পেঁচার ওপর মায়া করবেন না। কৃপারাম রেগে গিয়ে বললেন, আপনি ফেরত দিবেন না? মুচুকুন্দ মধুর স্বরে উত্তর দিলেন, আমি ফেরত দেবার কে শেঠজি? মালিক তো পরমাত্মা, তিনি তামাম জানোয়ারকে চালাচ্ছেন। তবে তো আদালতে যেতে হবে। তা যেতে পারেন। আদালত যদি বলে যে ওই জংলি পেঁচা আপনার সম্পত্তি, তবে বেলিফ পাঠিয়ে ধরে নিয়ে যাবেন। মুচুকুন্দ রায়ের বাড়ি থেকে পঞ্চানন চৌধুরীর বাড়ি বেশি দূরে নয়। কৃপারাম সেখানে উপস্থিত হলেন। পঞ্চানন বললেন, নমস্কার শেঠজি, অসময়ে কি মনে করে? সব খবর ভালো তো? কৃপারাম বললেন, আর ভালো কোথায় পঞ্চু ভাই, ঘিয়ের কন্ট্রাক্ট তো বিলকুল মুচুবাবু পেয়ে গেলেন। আমার আশা ছিল যে কমসে কম 4 লাখ টাকা মুনাফা হবে। আমার 3 লাখ, তোমার 1 লাখ থাকবে। তা হলো না। এখন শোনো পঞ্চুবাবু,
তোমাকে একটি কাম করতে হবে। একটি উল্লু, তোমরা যাকে বলো পেঁচা, আমার কোঠি থেকে পালিয়ে মুচুকুন্দবাবুর কোঠিতে গেছে। তিনি ফেরত দিতে চাচ্ছেন না, ছিনিয়ে আনতে হবে। পঞ্চানন বললেন, পেঁচার আপনার কি দরকার? বহুত ভালো পেঁচা, আমার ঘরবালির খুব প্যারের পেঁচা। তার এক বাঙালি সহেলি আছেন, তিনি বলেছেন পেঁচাটি হচ্ছে লক্ষ্মী মায়ের সওয়ারি, আসলি লক্ষ্মী পেঁচা। এই পেঁচার আশীর্বাদেই তো পার সাল আমাদের কন্ট্রাক্ট মিলছিল। আবার যেমনি সে মুচকুন্দবাবুর কাছে গেল, অমনি তিনি ঘিয়ের অর্ডার পেয়ে গেলেন। বটে, তাহলে তো পেঁচাটিকে উদ্ধার করতেই হবে। আপনি মুচুকুন্দর নামে নালিশ ঠুকে দিন। নালিশে কিছু হবে না, পেঁচা তো পিজরায় ছিল না, আমার কোঠির হাতায় আম গাছে থাকতো। তুমি দুসরা মতলব করো, যেমন করে পারো পেঁচাকে আমার কাছে পৌঁছে দাও, খরচা যা লাগে আমি দিব। পঞ্চানন একটু ভেবে বললেন, শক্ত কাজ, সময় লাগবে, 1000-2000 খরচও পড়তে পারে। খরচের জন্য ভেবো না, পেঁচা আমার চাই, কিন্তু দেরি করবে না, আবার তো 1 মাসের মধ্যেই একটি বড় টেন্ডার দিতে হবে। পঞ্চানন বললেন, আচ্ছা আপনি ভাববেন না, যত শীঘ্র পারি পেঁচাটিকে আমি উদ্ধার করব। মুচুকুন্দবাবুর বড় ছেলে লখা ছেলেবেলায় পঞ্চু কাকার খুব অনুগত ছিল, এখনো তাকে একটু খাতির করে। পঞ্চানন তার গতিবিধির খবর রাখেন। রাত 9টায় যখন সে খাওয়ার পর বাড়ি থেকে চুপি চুপি বেরুচ্ছে, তখন তাকে ধরলেন। লখাকে নিজের বাড়িতে নিয়ে এসে বললেন, বাবা লখু, তোমাকে একটি কাজ করতে হবে, তার জন্য অনেক টাকা পাবে। এই নাও, আগাম 50 টাকা এখনই দিচ্ছি, কাজ হাসিল হলে আরো দেব। টাকা পকেটে পুরে লখা বললে, কি কাজ পঞ্চু কাকা? পঞ্চানন লখার কাঁধে একটি আঙ্গুল ঠেকিয়ে চোখ টিপে কণ্ঠস্বর নিচু করে বললেন, খুব লুকিয়ে কাজটি উদ্ধার করতে হবে বাবা, কেউ যেন টের না পায়। বাবার লোহার আলমারি ভাঙতে হবে? আরে না না, অমন অন্যায় কাজ আমি করতে বলবো কেন? তোমাদের বাড়িতে একটা পেঁচা আছে না, সেইটা আমার চাই, চুপি চুপি ধরে আনতে হবে, যেন না চেঁচায়, তাহলেই সবাই জেনে যাবে। লখা বললে, মা বলে ওটা লক্ষ্মী পেঁচা, খুব পয়মন্ত, যদি অন্য পেঁচা ধরে এনে দিই তাতে চলবে না? ওই পেঁচাটিই দরকার, আমার গুরুদেব অঘরী বাবা চেয়েছেন, কি এক তান্ত্রিক সাধনা করবেন যে সে পেঁচায় চলবে না। তোমাদের বাড়ির পেঁচাটিরই শাস্ত্রোক্ত সব লক্ষণ আছে, পারবে না লক্ষু? কিছুক্ষণ ভেবে লখা বলল, তা আমি পারবো, কিন্তু দিন 10-12 দেরি হবে, পেঁচাটাকে আগে বশ করতে হবে। এখন তো বেটা আমাকে দেখলেই ঠোকরাতে আসে। কত টাকা দেবেন? 50 দিয়েছি, পেঁচা আনলে আরো 50 দেব। তাতে কিছুই হবে না, অন্তত আরো 500 চাই। তাছাড়া কোকেনের জন্য 100 খানিক, দারোয়ানটাকেও ঘুষ দিতে হবে, নইলে বাবাকে বলে দেবে। কোকেন কি হবে, তুমি খাও নাকি? রাম বলো, ভদ্রলোকে কোকেন খায় না, আমার জন্য নয়, ওই পেঁচাটাকে কোকেন ধরিয়ে বশ করতে হবে, তবে তাকে আনতে পারবো। অনেক দর কষাকষির পর রফা হলো যে পেঁচা পঞ্চাননের হস্তগত হলে লখা আরো 250 টাকা পাবে। কৃপারাম নিজে এসে বা টেলিফোন করে রোজ খবর নিতে লাগলেন পেঁচা এলো কিনা। পঞ্চানন তাকে বললেন, অত ব্যস্ত হবেন না, জানাজানি হয়ে যাবে, এলেই আপনাকে খবর দেব, আপনি নিজে এসে নিয়ে যাবেন। 10 দিন পরে রাত 11টার সময়ে লখা একটা রিকশায় চড়ে পঞ্চাননের বাড়িতে এলো। তার সঙ্গে একটি ঝুড়ি, কাপড় দিয়ে মোড়া। পঞ্চানন অত্যন্ত খুশি হয়ে মাল সমেত লখাকে নিজের অফিস ঘরে নিয়ে গিয়ে দরজায় খিল দিলেন। কাপড় সরিয়ে নিলে দেখা গেল পেঁচা বুঁদ হয়ে চুপ করে বসে আছে। লখা বললে, শুনুন পঞ্চু কাকা,
এটাকে দিনের বেলায় ঘরে বন্ধ করে রাখবেন, কিন্তু রাত্রে ছেড়ে দেবেন। ও ইঁদুর, পাখির ছানা এইসব ধরে খাবে, নইলে বাঁচবে না। আর এই শিশিটা রাখুন, এতে 500 ভাগ চিনির সঙ্গে 1 ভাগ কোকেন মেশানো আছে। রোজ বিকেল 4টের সময় পেঁচাকে অল্প 1 চিমটি চিনি খেতে দেবেন। একটা ছোট রেকাবিতে রেখে নিজের হাতে ওর সামনে ধরবেন, তাহলেই খুঁটে খুঁটে খাবে। যেখানেই থাকুক, রোজ মৌতাতের সময় ঠিক আপনার কাছে হাজির হবে। পঞ্চানন মুগ্ধ হয়ে বললেন, হুহ লক্ষু, তোমার কি বুদ্ধি বাবা! কোকেন ধরালে পেঁচা আর কারো বাড়ি যাবে না, কি বলো? লখা বললে, যাবার সাধ্য কি? ও চিরকাল আপনার গোলাম হয়ে থাকবে। 12 দিন হয়ে গেল, তবু পেঁচার কোনো খবর আসছে না দেখে কৃপারাম উদ্বিগ্ন হয়ে পঞ্চাননের বাড়ি এলেন। পঞ্চানন জানালেন, অনেক হাঙ্গামা আর খরচ করে তিনি পেঁচাটিকে হস্তগত করতে পেরেছেন। কৃপারাম উৎফুল্ল হয়ে বললেন, বাহবা পঞ্চু ভাই, এনে দাও এনে দাও, আমি এখনই মোটরে করে নিয়ে যাব। খরচ কত পড়েছে বলো, আমি চেক লিখে দিচ্ছি। পঞ্চানন একটু চুপ করে থেকে বললেন, খরচ বিস্তর লাগবে। কত? 500, 1000? হুম, ঢের বেশি। বলো না কত। পঞ্চানন আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শুনুন শেঠজি, লাখ পেঁচার মধ্যে একটি লক্ষ্মী পেঁচা মেলে, আবার 10 লাখ লক্ষ্মী পেঁচার মধ্যে একটি রাজলক্ষ্মী পেঁচা পাওয়া যায়। ইনি হলেন সেই আদত রাজলক্ষ্মী পেঁচা। 7 রাজার ধন এক মানিক। 50টি গণেশজির চাইতে এর কুদরত বেশি। এমন ইনভেস্টমেন্ট আর কোথাও পাবেন না। আপনার বাড়িতে থাকলে বহু লক্ষ টাকা আপনি কামাতে পারবেন, আমি তার ভাগ চাই না। আমাকে 10 লাখ নগদ দিন, আমি পেঁচা ডেলিভারি দেব। কৃপারাম অত্যন্ত চটে গিয়ে বললেন, পঞ্চুবাবু, তুমি এত বড় বেইমান, নিমক হারাম, ঠক জুয়াচোর তা আমার মালুম ছিল না। 2000 টাকা নিয়ে পেঁচা দেবে কিনা বলো, না দাও তো মুশকিলে পড়বে। আমার এক কথা, 10 লাখ নগদ চাই, ডেলিভারি এগেনস্ট ক্যাশ। আপনি না দেন তো অন্য লোক দেবে। এই লড়াইয়ের বাজারে রাজলক্ষ্মী পেঁচার খদ্দের অনেক আছে। কৃপারাম বললেন, আচ্ছা, তোমাকে আমি দেখে নিব। এই বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। কৃপারাম তুখোড় লোক, তিনি ভেবে দেখলেন, পঞ্চাননের কাছ থেকে পেঁচা চুরি করে আনলে ঝঞ্ঝাট মিটবে না, তার বাড়ি থেকে আবার চুরি যেতে পারে। অতএব এক শত্রুর সঙ্গে রফা করে আর এক শত্রুকে শায়েস্তা করতে হবে। সেই দিনই সন্ধ্যার সময়ে তিনি মুচুকুন্দবাবুর সঙ্গে দেখা করলেন। মুচুকুন্দবাবুর মন ভালো নেই, তার গৃহিণীও পেঁচার শোকে আহার নিদ্রা ত্যাগ করেছেন। কৃপারাম বললেন, নমস্তে মুচু বাবু, আমার চিড়িয়া আপনি দিলেন না, জবরদস্তি ধরে রাখলেন। এখন দেখলেন তো সে দুসরা জায়গায় গেছে। মুচুকুন্দ ব্যগ্র হয়ে বললেন, আপনি জানেন নাকি কোথায় আছে? হ্যাঁ জানি, আপনার ভাই সেই পঞ্চু শালা চুরি করে নিয়ে গেছে। 10 লাখ টাকা না পেলে ছাড়বে না। মুচু বাবু, আমার কথা শুনুন, আমার সাথে দোস্তি করুন। ব্যাংক, কটন মিল ও আপনার থাকুক, আমি তার ভাগ চাই না। কেবল মিলিটারি ঠিকার কাজ আপনি আর আমি একসাথে করব। মুনাফার বকরা আধা আধি। পঞ্চুর সঙ্গে আমার ফরাগত হয়ে গেছে। লক্ষ্মী পেঁচা পালা করে 1 মাস আপনার কাছে, 1 মাস আমার কাছে থাকবে, তাহলে আর আমাদের মধ্যে ঝগড়া হবে না। বলুন, এতে রাজি আছেন? মুচুকুন্দবাবু বললেন, আগে পেঁচা উদ্ধার করুন। সে আপনি ভাববেন না, 2 দিনের মধ্যে পেঁচা আপনার বাড়ি হাজির হবে। আমার মতলব শুনুন, ফজলু আর মিশ্রিলাল গুন্ডাকে আমি লাগাবো। তারা তাদের দলের লোক নিয়ে গিয়ে কাল দুপুর রাতে পঞ্চুর বাড়িতে ডাকাতি করবে, যত পারে লুট করবে।
পঞ্চুকে এসা মার লাগাবে যে আর কখনো সে খাড়া হতে পারবে না। প্যাঁচার কি হবে সে আপনি ভাববেন না, আমি কাছেই ছিপিয়ে থাকবে, ফজলু আর মিসরিলাল আমার হাতেই প্যাঁচা দেবে। মুচুকুন্দ বললেন, বেশ, আমি রাজি আছি, প্যাঁচা নিয়ে আসুন, আপনার সঙ্গে পাকা এগ্রিমেন্ট করব। পুলিশ সুপারিনটেন্ডেন্ট খাঁ সাহেব করিমুল্লাহ মুচুকুন্দবাবুর বিশিষ্ট বন্ধু। রাত 8টার সময়ে তার কাছে গিয়ে মুচুকুন্দ বললেন, খাঁ সাহেব, সুখবর আছে, কি খাওয়াবেন বলুন। আতার বিচির মতন দাঁত বার করে করিমুল্লাহ বললেন, তো বাহ, আপনি যে উল্টো কথা বলছেন স্যার, পুলিশ খাওয়ায় না, খায়। মুচুকুন্দ বললেন, বেশ, আপনি আমার কাজ উদ্ধার করে দিন, আমি আপনাকে খাওয়াবো। এখন শুনুন, আমি খবর পেয়েছি কাল দুপুর রাতে পঞ্চানন চৌধুরীর বাড়িতে ডাকাতি হবে। পঞ্চুকে আপনি জানেন তো, দূর সম্পর্কে আমার ভাই হয়। ডাকাতের সর্দার হচ্ছেন স্বয়ং শেঠ কৃপারাম। বলেন কি, কৃপারাম কচালু? হ্যাঁ হ্যাঁ, তিনি। তার সঙ্গে ফজলু আর মিসরিলালের দলও থাকবে। আপনি পঞ্চুর বাড়ির কাছাকাছি পুলিশ মোতায়েন রাখবেন। ডাকাতির পরে সবাইকে গ্রেপ্তার করে চালান দেবেন। মায়ে কৃপারাম, তাকে কিছুতেই ছাড়বেন না, বরং ফজলু আর মিসরিকে ছাড়তে পারেন। ডাকাতির পরে গ্রেপ্তার কেন, আগে করাই তো ভালো। না না, তাহলে সব ভেস্তে যাবে। আর শুনুন, আমার একটি প্যাঁচা ছিল, পঞ্চু সেটাকে চুরি করেছে। আবার কৃপারাম পঞ্চুর ওপর বাটপাড়ি করতে যাচ্ছে। সেই প্যাঁচাটি আপনি আমাকে এনে দেবেন, কিন্তু যেন জখম না হয়। ও, তাই বলুন, প্যাঁচাই হচ্ছে বখেড়ার মূল। মেয়ে মানুষ হলে বুঝতুম, প্যাঁচার ওপর আপনাদের এত খোয়াইশ কেন? কাবাব বানাবেন নাকি? এসব হিন্দু শাস্ত্রের কথা আপনি বুঝবেন না। আমার কাজটি উদ্ধার করে দিন, সরকারের কাছে আপনার সুনাম হবে, খাঁ বাহাদুর খেতাব পেয়ে যাবেন, আমিও আপনার মান রাখব। করিমুল্লার কাছে প্রতিশ্রুতি পেয়ে মুচুকুন্দবাবু বাড়ি ফিরে গেলেন। পরদিন রাত 12টার সময়ে পঞ্চানন চৌধুরীর বাড়িতে ভীষণ ডাকাতি হলো। পঞ্চাননের মাথায় আর পায়ে এমন চোট লাগলো যে তিনি 15 দিন হাসপাতালে বেহুঁশ হয়ে রইলেন। 3টে ডাকাত ধরা পড়ল, কিন্তু ফজলু আর মিসরিলাল পালিয়ে গেল। কৃপারাম প্যাঁচার খাঁচা নিয়ে একটা গলি দিয়ে সরে পড়বার চেষ্টা করছিলেন, তিনিও গ্রেপ্তার হলেন। সকালবেলা স্বয়ং খাঁ সাহেব করিমুল্লাহ মুচুকুন্দর হাতে প্যাঁচা সমর্পণ করলেন। মাতঙ্গী দেবী শাঁখ বাজিয়ে লক্ষ্মীর বাহনকে ঘরে তুললেন। প্যাঁচা অক্ষত শরীরে ফিরে এসেছে, কিন্তু তার ফুর্তি নেই। সমস্ত দিন সে মুখ হাঁড়ি করে বসে রইল। নিশ্চিত হবার জন্য পঞ্চানন তাকে ডবল মাত্রা খাওয়াচ্ছিলেন, তাই বেচারা ঝিমিয়ে আছে। বিকেলবেলা মৌতাতের সময়ে সে ছটফট করতে লাগলো। মুচুকুন্দ কাছে এলে তার হাতে ঠুকরে দিল। মাতঙ্গী আদর করে বললেন, কি হয়েছে, কি হয়েছে আমার পেঁচু বাপধনের? প্যাঁচা তার হাতে ঠোকর মেরে গালে নখ দিয়ে আঁচড়ে রক্তপাত করে দিলে। মাতঙ্গী রাগ সামলাতে পারলেন না। দূর হ লক্ষ্মী ছাড়া বলে তাকে হাত পাখা দিয়ে মারলেন। প্যাঁচা বিকট চ্যাঁ রব করে ঘর থেকে উড়ে কোথায় চলে গেল। মাতঙ্গী ব্যাকুল হয়ে চারিদিকে লোক পাঠালেন, কিন্তু প্যাঁচার কোনো খোঁজ পাওয়া গেল না। এর পরের ঘটনাবলী খুব দ্রুত। মুচুকুন্দর উত্থান গত 15 বছরে ধীরে ধীরে হয়েছিল, কিন্তু এখন ঝুপ করে তার পতন হলো। কিছুকাল থেকে ফাটকাবাজিতে তার খুব লোকসান হচ্ছিল। সম্প্রতি তিনি যে 10,000 মণ ঘি পাঠিয়েছিলেন, ভেজাল প্রমাণ হওয়ায় তার জন্য বিস্তর টাকা গচ্চা দিতে হলো। তার মুরব্বী মেজর রবসন হঠাৎ বদলি হওয়াতেই এই বিপদ হলো। তিনি থাকলে অতি রাবিশ মালও পাশ করে দিতেন। মুচুকুন্দবাবুর কোম্পানিগুলোরও গতিক ভালো নয়। এমন অবস্থায় ধুরন্ধর ব্যবসায়ীরা যা করে থাকেন তিনিও তাই করলেন, অর্থাৎ এক কারবারের তহবিল থেকে টাকা সরিয়ে অন্য কারবার ঠেকিয়ে রাখতে গেলেন। কিন্তু শত্রুরা তার পিছনে লাগলো। তারপরে একদিন তার ব্যাংকের দরজায় তালা পড়ল।
যথারীতি পুলিশের তদন্ত এবং খাতাপত্র পরীক্ষা হলো। 1 বছর ধরে মোকদ্দমা চলল। পরিশেষে মুচুকুন্দ তহবিল তছরূপ জালিয়াতি, ফেরেববাজি প্রভৃতির দায়ে জেলে গেলেন। মাতঙ্গী দেবী তার ভাই তারাপদর কাছে আশ্রয় নিলেন। লখা আর সরা কোথায় থাকে, কি করে তার স্থিরতা নেই। তারাপদবাবু বললেন, দিদি আর জামাইবাবু মস্ত ভুল করেছিলেন। প্যাঁচাটা লক্ষ্মী প্যাঁচাই নয়, নিশ্চয়ই হুতুম প্যাঁচা ভোল ফিরিয়ে এসেছিল। সেই অলক্ষ্মীর বাহনই সর্বনাশ করে গেল। তারাপদ দিল্লি থেকে খবর পেয়েছেন যে সেই প্যাঁচা এখন কিং এডওয়ার্ড রোডের কাছে ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে একটা পেঁচিও জুটেছে, কোথায় আস্তানা গাড়বে বলা যায় না।